শিবির নামে যে একটা হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে, এটা তো করা উচিত না। অন্তত তারা তো মানুষ, এটা তো বন্ধ করা দরকার। ওই সময় আমরা আমাদের মুখটা বন্ধ রেখে আমরা ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো নিয়ে কথা বলতে পারি নাই। আওয়ামী লীগ তাদের জায়গায় এই অপকর্মগুলো যখন করা শুরু করলো, আমার সিভিল সোসাইটি, আমার এই টকশো সমাজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা জায়গায় এডুকেটেড যারা সোসাইটি ছিল সবাই যখন ব্যর্থ হলো, এক একজন এক একভাবে তোষামদি করা শুরু করলো, ঠিক তখন বাংলাদেশের সাধারণ মানুষ নামলো, রিক্সা চালক নামলো, গার্মেন্টস কর্মী নামলো, শিক্ষার্থীরা নামলো। এগুলো নেমে একসাথে মিলে যখন একটা স্বৈরাচারের পতন ঘটালো, ওই পতন ঘটানোর সময় যে শব্দগুলো দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, সেদিন যদি সেগুলো শব্দ সমস্যা না হয়, তাহলে আমরা মনে করি আজকে সেগুলো নিয়ে নতুন করে সমস্যা তৈরি করা, আরেকটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। সার্জিসকে একটু সাসপেন্সে রাখি, মাহবুব আজিজকে জিজ্ঞেস করি। আমরা দেখতে পাচ্ছি মাহবুব আজিজ যে এই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে ভাষা নিয়ে একটা তর্ক শুরু হয়েছে, ফুল দেয়া নিয়ে একটি বিতর্ক শুরু হয়েছে। ফুলের বিষয়টা হয়তো আমরা সার্জিসকে জিজ্ঞেস করবো একটু, কিন্তু ভাষার বিষয় আপনার কাছে জানতে চাই। ভাষা তো প্রবহমান নদীর মতো, এখানে শব্দ আসবে, শব্দ হারিয়ে যাবে, কিন্তু কিছু কিছু শব্দ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে, এরকম অভিযোগ এসেছে। যেমন ফয়সালা, বন্দোবস্ত, মীমাংসা, ওয়াদা, এখন আর বলছে না কেউ কথা দিলাম, বলছে ওয়াদা করলাম, এরকম আর কি। এবং তার মধ্যে ইনকিলাব, এরকম শব্দ আসছে, এবং এই শব্দগুলিকে ঘিরে কেউ কেউ আপত্তি করেছেন যে এইগুলি আসলে রাজনীতির ভেতর দিয়ে একসময় যে সংস্কৃতিকে তমদ্দুন বলা হতো, ওইরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচ্ছন্ন চেষ্টা আছে। আপনার কি মনে হয় যে এই অভিযোগ কি সত্য? আর যদি সত্য হয়েই থাকে, তাহলে হঠাৎ এটি কেন হচ্ছে? এটি তো গত 52 বছর আমরা দেখি নাই। ধন্যবাদ, শুভেচ্ছা সার্জিসকে, খুব প্রাণবন্ত উজ্জ্বল মুখ। হ্যাঁ, অবশ্যই, এবং ভবিষ্যতের রাজনীতিতে আমাদের আরো গভীর ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা স্বপ্ন দেখি এই তরুণদের চোখে। দেখুন, যেই প্রসঙ্গটি আপনি তুললেন, ইনকিলাব জিন্দাবাদ, এটার ঘটনাটা কিন্তু জিন্দাবাদ তো পুরনো, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি এসেছে 1921 সালে। উর্দু কবি উনি এটা লিখেন, হাসমত জামামি এরকম একটি নাম, এবং এটা কিন্তু বামপন্থীরা তারপর নিজেদের স্লোগান হিসেবে, এটা মূলত বামপন্থীদের স্লোগান। ভগৎ সিং বলে একজন রাজবন্দী, তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ বলেন, এবং ইনকিলাব জিন্দাবাদটা এটা বামপন্থীরা বিভিন্ন সময়, আমাদের এখানেও মাহবুবুল হক সাহেব পর্যন্ত বাসদের ব্যবহার করেছেন, আরও অনেকে ব্যবহার করেছেন সবসময়। এটা নিয়ে কোনো আপত্তি আসতো না, কারণ ইনকিলাব জিন্দাবাদ অথবা নানান রকম শব্দ, অনেকেই জয় বাংলা বলছেন, কেউ বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, এটা নিয়ে কখনোই আপত্তি আসবার কথা নেই। কারণ যে কোনো প্রবাহমান ভাষায় নানান দেশে শব্দ আসবেই। যখন ভাষা জীবন্ত থাকবে, সক্রিয় থাকবে, বিভিন্ন জায়গা থেকে শব্দ আসবে এবং ভাষাকে আরও জীবন্ত, গতিশীল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে কেন ইনকিলাব, এবং ওই রাতে কেন কারো মুখে আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শুনলাম না? আমরা তো জানি যে এটা লাইন ধরে যাবে সবাই, এবং খালি পায়ে এই গান গাইতে গাইতে যাবে, এইভাবেই তো আমরা শৈশব দেখে এসেছি। লন্ডনের বাংলাদেশ দূতাবাসে আমরা দেখেছি যে ধর্মীয় সঙ্গীতও গাওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে সেখানে জোরে জোরে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ করা হচ্ছে। এবং এটা কেন? এবং আপনি খেয়াল করুন, যখন আমরা আগস্টের 2 তারিখ 3 তারিখ, সার্জিস সবচেয়ে ভালো এখানে রাত সাক্ষী হতে পারে, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ যে গান আমরা শুনলাম, ধনধান্যে পুষ্পে ভরা, এবং সেটা লক্ষ লক্ষ মানুষের জীবদ্দশায় এর চেয়ে বড় দৃশ্য আমার বোধহয় আর দেখার সৌভাগ্য হবে না। লক্ষ লক্ষ মানুষ গান গাচ্ছে এবং চোখে পানি চলে আসছে। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবো কেহ, মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো। আমরা কিন্তু এই 18 মাসে এনসিপির কারো মুখে গানগুলা শুনি নাই। আমরা শুনেছি জান জবা। এনসিপি কে আলাদাভাবে বলতে পারেন? বলতে হচ্ছে এই কারণে। আমি একটু শেষ করি এনসিপি না, কিন্তু তুষার ভাই, আমি যেহেতু প্রশ্নটা করেছেন, আমি পুরো প্রসঙ্গটা আমি আমার মতো করে শেষ করি। সেটা হচ্ছে যে এনসিপির যে গণ অভ্যুত্থানজয়ী ছাত্ররা, তারাই একটা রাজনৈতিক দল করেছে, এবং তারাই ওই গণ অভ্যুত্থানের একটা বড় চিত্র আমাদের সামনে বারবার নিয়ে এসছে। নতুন বন্দোবস্ত বলুন, রাজনৈতিক বন্দোবস্ত, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ হয়েছে, সব কিছু এগুলো এনসিপির ডালপালার মতো করেই আমরা দেখেছি, যারা আমরা তখনকার এবং পরবর্তীতে পর্যবেক্ষক বা বিভিন্নভাবে অংশীজন ছিলাম। এবং তারাও কিন্তু সেটা অস্বীকার করে না, তারাও বলে যে আমরা গণ অভ্যুত্থানের, এখনও যেই প্রশ্নগুলো আসবে সেখানে। কিন্তু আমরা 18 মাসে
ঠিক আছে, আপনার কথা মতো এটাও আমি বলতে পারি, ঠিক আছে এনসিপি না হয়। কার মুখে আমরা শুনেছি সেই গানগুলো? কার মুখে আমরা শুনেছি যে? তরুণদের মুখে শুনেছি, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন গত তাদের মুখে 18 মাসে শুনেছি। শুনি নাই। 18 মাসে শুনি নাই, কিন্তু আমি নিজেও কিন্তু এই গান গেয়েছি। এই 18 মাসে তখন আপনি গান গাওয়ার কোনো মঞ্চ পাই নাই। আমরা মঞ্চ পেয়েছি ইনকিলাব জিন্দাবাদ, মঞ্চ পেয়েছি জবান, জান জবান, তারপরে কি আজাদি, এই সব শব্দ আমরা শুনেছি। এই শব্দগুলো এবং এইভাবে কিন্তু কোরাসে এতখানি এগিয়ে এসে বলার প্রত্যয়টা কিন্তু আমরা 24-এর ওই জুলাই আগস্টে দেখিনি। আমি ওই পার্থক্যটার কথা বলছি। এবং তখন মনে হচ্ছিল এটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের দাঁড়িয়ে যাওয়া, যে জয় বাংলা স্লোগানটাকে বাদ দিতে হবে বা বাংলাদেশ জিন্দাবাদটাকে বাদ দিতে হবে। আপনি যখন কোনো কিছু একটা জোর করে চাপিয়ে দিবেন তখন কিন্তু আসলে সন্দেহটা জাগে, এবং এই সন্দেহের সঙ্গে মিলে তখন যে পাঠ্যপুস্তকের যে বই, বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে উঠিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধ, হলো প্রতিরোধ যুদ্ধ, তারপরে পাকিস্তান হানাদার বাহিনী হয়ে গেল শুধু হানাদার বাহিনী, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো লাগাতার, আপনার 32 নম্বর ভাঙা হলো, এবং বলা হলো মুজিব হচ্ছে কাল্ট, এই কাল্টের হাত থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচাতে হবে। এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে ইতিহাসের অতীত যাত্রা এবং অতীতমুখী একটা অন্ধকার যাত্রার সাথে আমি এই শব্দগুলোকে মিলাতে চাই। এবং আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে একটা পর্দা সামনে, মঞ্চের বা থিয়েটারে আমরা যে পর্দা দেখি, সেই পর্দার ভেতর থেকে কিন্তু অভিনেতারা বের হয়, গ্রিন রুম থেকে। আপনি জানবেন, আপনিও জানবেন, আমরা ইনকিলাব এবং আজাদি দেখেছি গ্রিন রুম থেকে বেরিয়ে আসা কিছু উচ্চারণ, আর গ্রিন রুমে আরো অনেক শব্দ এবং অনেক ঘটনা হয়তো ঘটছে। আমরা আগামীতে সেগুলো দেখব। সার্জিস, কিছু অভিযোগ এসেছে। একটি হচ্ছে যে ওই গানগুলি আর গাওয়া হচ্ছে না সেইভাবে, বরং এই গানগুলি যেখানে গাওয়া হতো, এটা আমার একটা প্রশ্ন, উদীচিতে আগুন দিয়েছে কে বা কারা, এবং সেটা কিন্তু তেমন কোনো বিচার বা তেমন কোনো প্রতিক্রিয়া, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া আমরা খুব একটা লক্ষ্য করি নাই। হ্যাঁ হয়েছে, খারাপ হয়েছে এরকম বলেছে, এবং পাশাপাশি কিছু কিছু শব্দ নিয়ে আপত্তি এসেছে। কিন্তু ওই সময় কিন্তু আমরা দেখেছি গ্রাফিটিতে শুধু বাংলা, আমরা ওই সময় গানগুলিতে দেখেছি শুধু বাংলা, এবং ধনধান্য তো সবাই গিয়েছে, মুক্তির মন্দির ও সোপানো তলে গিয়েছে, তারপরে কথা ক গিয়েছে, অনেকগুলি র্যাপ গান সেখানে হয়েছে, শোনো মহাজন গান হয়েছে, সেইখানে তো এই ধরনের শব্দ ছিল না। হঠাৎ এই শব্দগুলি আসলো কেন, বা এটা আসার পেছনে কি আসলে রাজনীতি আছে, নাকি এইটাই নতুন বাংলা, মানে বাংলা ভাষার নতুন যাত্রা? অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে প্রথমত হচ্ছে ভাষা এমন একটা জিনিস, ভাই যেটা বললেন এখানে আমি অনেকাংশে একাত্মতা ঘোষণা করতে চাই। আপনিও বলেছেন ভাষা আসলে এটা তো কাউকে চাপিয়ে দেওয়া যায় না, বা চাপিয়ে দিলেও কেউ গ্রহণ করবে এটার নিশ্চয়তা কখনোই থাকে না। এটা তো একদম অন্তরে একটা নিয়ে নেওয়ার বিষয় এবং সেখান থেকে আসার বিষয় আসলে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে কেউ যদি কোনো একটা ভাষা বলতে বাধা দেয়, তার মানে যে ওই বাধাটা দিয়ে ওই ভাষাটাকে আটকানো যায়, এটাও কোনোদিন সম্ভব না, বরং এটা মানুষের গ্রহণ করে নেওয়ার বিষয়। আমরা এই জুলাই অভ্যুত্থানের সময় আমি আমার জায়গা থেকে মনে হয় সবচেয়ে বেশি যে গানটা গেয়েছি সেটা হচ্ছে মুক্তির মন্দির ও সোপানো তলে। তো এবং এখনও সর্বশেষ 1 মাসেও আমার ফেসবুকের টাইম লাইনে গেলে দেখা যাবে, পেজে বা আইডিতে অবশ্যই এই গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমাদের ওই জুলাইয়ের স্মৃতিচারণগুলো আছে। আমি সর্বশেষ যখন নির্বাচনের কয়েকদিন আগে আমার জুলাইয়ের স্মৃতিচারণমূলক একটা ভিডিও দেখছিলাম এবং ভিডিও তৈরি করা হচ্ছিল, আমি ওইটার পিছনেও বলেছিলাম যে যেন এই গানটাই ব্যবহার করা হয়। কারণ এই যে বিষয়গুলো যেগুলো আমাদের এই পথ চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ছিল, কেউ চাইলেও তার জায়গা থেকে নতুন কিছু একটা এনে এগুলোকে মুছে ফেলতে পারবে না। আবার এই যে ইনকিলাব জিন্দাবাদ যেটা, এটা কিন্তু এমন না যে এটা অভ্যুত্থানের পরে নতুন করে আসা শব্দ, বরং ইনকিলাব জিন্দাবাদ, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, এই প্রত্যেকটা স্লোগান কিন্তু আমরা সেই জুলাইয়ের 1 তারিখ থেকে দিয়েই আমরা 5ই অগস্ট পর্যন্ত আমাদের জায়গায় এসেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই প্রত্যেকটা ভাষা, এটা তো সময়ের সাথে সাথে শত বছরে যুগের পর যুগে গিয়ে কিছু শব্দ নতুন করে আসে, কিছু শব্দ চলে যায়, এবং আমরা আমাদের জায়গা থেকে ধরেন আজকে থেকে কয়েক যুগ আগে যেভাবে সাধু ভাষা ব্যবহার হতো প্রত্যেকটা লিখনি থেকে শুরু করে সব জায়গায়, মানুষের কমফোর্টনেসের জায়গা থেকে ধীরে ধীরে কিন্তু আমাদের চলিত ভাষাটা চলে আসলো, কথা থেকে শুরু করে লেখা সব প্রত্যেকটা জায়গায়। তো সেই জায়গায় এই ইনকিলাব জিন্দাবাদ বলি, আজাদি বলি, ইনসাফ বলি, কেউ কারো জায়গা থেকে চাইলেও চাপিয়ে দিয়ে কাউকে এটা হজম করাতে পারবে না। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা যখন বক্তৃতা শেষ করেন বা
বাংলাদেশের জন্য জয়ধ্বনি দেন, তখন আপনারা কি বলেন? আমরা ইনকিলাব জিন্দাবাদ বলি। ইনকিলাব তো বিদ্রোহের জিন্দাবাদ, কিন্তু বাংলাদেশের জিন্দাবাদ কি? না ভাই, মানে আমাদের কাছে যেটা মনে হয়, মানে আমরা তো ওইটাই বলি যে বিপ্লবটা এটা একটা দীর্ঘজীবী হোক। ইউনিভার্সাল স্লোগান। না, ধরেন হ্যাঁ, শেষ বিদ্রোহ করি। বিপ্লব জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক। এটা তো ধরেন আপনি ইন্ডিয়াতে গিয়ে দিল এটা ইনকিলাব জিন্দাবাদ বললে, ইন্ডিয়ার ইনকিলাবির যারা তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের স্লোগান। কিন্তু আমাদের স্লোগান কোনটা? মানে এই দেশের জন্য আপনারা না, কোন স্লোগানটা এটা ব্যবহার করেন? আমরা দেখেন যে বিপ্লবটা থেকে আমাদের উঠে আসা, আমাদের, আপনিও এটাতে স্বীকার করবেন, আমাদের এই বিপ্লবটা কোনো পূর্ণ বিপ্লব হয়নি আসলে। না, কিন্তু আমরা আমি প্রশ্নটাকে আরেকটু সহজ করি, সেটা হচ্ছে যে না, আমি বুঝেছি, যখন আমি শেষ বাংলাদেশ করলেই- জিন্দাবাদ শেষ করলেই বলেন, চলে আসবে এটার তখন তো আগে। আমি বলছি বাংলাদেশ আমি শেষ জিন্দাবাদ। করলেই চলে আসবে। যখন জয় বাংলা বলছেন, এর মানে হচ্ছে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসলে জয় একটা জিনিস কি, জিন্দাবাদ এগুলো হচ্ছে বাংলাদেশের জয়ধ্বনি। ভাই, মানে- ইনকিলাব কি বাংলাদেশের জয়ধ্বনি নাকি বিদ্রোহ বিপ্লবের জয়ধ্বনি? যে কোনো দেশের বিপ্লবীরাই তো এটা দিতে পারে। আমি আবার আপনার প্রশ্নটা শুরুতেই বুঝেছি, আমি উত্তরটা শেষ করলেই চলে আসবে। সেটা হচ্ছে মানে বাংলা বা বাংলাদেশ থাকলেই সেখানে আসলে বাংলাদেশকে ধারণ করা হয় কথায় বা কাজে, এটা আমরা মনে করি না। আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে এই বিপ্লব বা অভ্যুত্থানটা থেকে আমরা উঠে এসেছি, ওইটা এখনো পূর্ণ হয় না। ওইখানে যে মানুষের, এই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল, সেটা আমাদের সীমাবদ্ধতা থেকে হোক, আমাদের সবার পিছু টান থেকে হোক না কেন, কোনো না কোনো কারণে, একটা অনেক বড় অনেকগুলো কারণের যার জন্য আমরা আমাদের এই বিপ্লবটা এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের মনে হয়েছে বা আমরা এখনো মনে করি যে আমরা যদি এটাই সম্পূর্ণ করতে পারি, 24-এ আপনি যে উদ্দেশ্যে, ভাই যে উদ্দেশ্যে শহীদ মিনার গিয়েছিলেন বাংলাদেশটার যে পরিবর্তন দেখার জন্য, ওইটা যদি আমরা ওই পরিবর্তনটা পূরণ করতে পারি বা পরিবর্তনটা নিয়ে আসতে পারি, তাহলেই আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা অটো পূরণ হয়ে যাবে। তো এটার জন্য বাংলাদেশের নাম ঝোপে ঝোপে ওইটা পূরণ করতে হবে, এটা আমাদের জায়গা থেকে নট নেসেসারি। আমরা বরং মনে করি আমাদের ওই উদ্দেশ্যটা যদি সফল হয়, তাহলে বরং মানুষের আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে। আর এটা এমন না যে আমরা 24-এর অভ্যুত্থানের পর নতুন করে নিয়ে এসেছি এই শব্দটা। এটা কিন্তু আমাদের ওই শব্দ বা ওই স্লোগান, যেটা দিয়ে 1 জুলাই থেকে আমাদের আন্দোলন শুরু হতো, আবার আন্দোলন শেষও হতো। সো আমরা ওইটা আমাদের জায়গা থেকে কন্টিনিউ করছি। এখন মানুষ যদি তাদের জায়গাটা অ্যাকসেপ্ট না করে, তখন আমরা দলীয়গতভাবে হয়তো চিন্তা করব যে মানুষের তাহলে অ্যাকসেপ্ট মানে কোনটা করছে ওই জায়গায়। কিন্তু আমরা দেখছি মানুষ দিনে দিনে এটাকে গ্রহণ করছে। এই স্লোগান যখন আমরা এখন মাঠ পর্যায়ে একটা নির্বাচন করে আসলাম, আমরা যখন একটা গ্রামে পথে প্রান্তরে গিয়ে এই স্লোগান দেই, প্রত্যেকটা মানুষ, তার বয়স 10 বছর হোক 60 বছর হোক, তারা এই স্লোগানে গলা মিলায়। কারণ ওই 36 দিনে এই একটা স্লোগান দিয়ে গলা মিলিয়েই তারা একটা অভ্যুত্থানের শেষ পর্যন্ত দেখেছে। আপনাদের বিপ্লব এখনো সফল হয় নাই, সফল হলো। সফল হওয়ার পরে যখন বাংলাদেশ নতুনভাবে আপনারা রাষ্ট্র এবং বাংলাদেশকে বিনির্মাণ করবেন, যেটা আপনারা বলেছেন যে নতুন রিপাবলিক, নতুন বাংলাদেশ, তাহলে সেই বাংলাদেশের জয়ধ্বনিও কি ইনকিলাব জিন্দাবাদই থাকবে? না না, খুব স্বাভাবিকভাবেই যদি আমাদের সেই জায়গা থেকে মনে হয় যে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পেয়েছি, তাহলে সময়ের সাথে সাথে বাংলাদেশ তো এখনো আছে, এই বাংলাদেশের কোনো জয়ধ্বনি নাই। না, অবশ্যই এটার মধ্যেই তো জয়ধ্বনি। তাহলে আমাদের এই জুলাই যেটা ছিল ভাই, এই জুলাই তাহলে বাংলাদেশ কেন্দ্রিক কোনো জয়ধ্বনি ছিল না। ধরেন পাকিস্তানে গিয়েও যদি আমরা বলি, আফগানিস্তানে গিয়েও যদি বলি, শ্রীলঙ্কাতে গিয়েও যদি বলি, ভুটানেও যদি বলি, ইনকিলাব জিন্দাবাদ মানে ইনকিলাব জিন্দাবাদ। ইট ইজ লাইক সূর্য পশ্চিম দিকে উঠে। এটা তো ওইরকম একটা কথা যে আপনি বিদ্রোহের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, বিপ্লবের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, পরিবর্তনের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় জয়ধ্বনি আছে না? না, তাহলে দেখেন মানে আমরা আমাদের জায়গা থেকে যেমন যখন কেউ বলে লং লিভ কিউবা, লং লিভ আমেরিকা, ওরা ভুল করছে। ওদেরকে বলা উচিত ছিল যে লং লিভ কমিউনিজম, মানে কিউবা থেকে বলা উচিত ছিল লং লিভ কমিউনিজম। আমরা আমাদের জায়গা থেকে বরং এটা তো আমি আরো বড় এই জায়গাটাতে দেখি যে আমার লং লিভ রেভলিউশন। না ভাই, আমার এই স্লোগানটা বরং আমি আরো এই জায়গা থেকে দেখি যে আমার এই স্লোগানটা, যেমন আমি যখন এখানে বাংলাদেশে বলি বাংলাদেশ কানেক্ট করতে পারে, আমার এই স্লোগান পুরো বিশ্বকে আরেকটা মুক্তিরও বার্তা দিচ্ছে। পুরো আপনার ভাষ্য অনুযায়ী তাহলে পুরো বিশ্ব কানেক্ট করতে পারে। আমি যখন ইনকিলাব জিন্দাবাদ আমার অভ্যুত্থানে যার যার ভাষায় কানেক্ট করে, আমি আমার কিউবানরা তো আর এটা বলবে না, কিউবানরা তার ভাষায় বলবে, স্প্যানিশে বলবে। আমরা যখন আমাদের জায়গায় জুলাইয়ের সময় এই স্লোগানটা দিয়েছি, তখন তো তাহলে মানুষের জায়গা থেকে প্রশ্ন আসা দরকার ছিল যে যেই স্লোগানটা আপনারা দিতেছেন, এই স্লোগানে তো কোথাও বাংলাদেশ ধারণ করে না, আমাদের আশা আকাঙ্ক্ষা ধারণ করে না, তাহলে স্লোগান পরিবর্তন করেন। এটা কারো থেকে আসে নাই, বরং এই শব্দের এই জায়গা থেকে আরো বেশি মুখ্য ছিল যে দাবিটা কাদেরকে নিয়ে করছে, দাবিটা কিভাবে করছে, সেটাতে তারা আপোষহীন কিনা, তাদের চিন্তা চেতনায়, মননে, মগজে, কথায়, কাজের সাথে মিল আছে কিনা। আমরা আমাদের জায়গা থেকে তখনও এটা ধারণ করেছি, আমরা এখন এটা ধারণ করি। আমরা যে স্লোগানটা দিচ্ছি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং আগামীতে কোনোদিন যদি এই
মুক্তিটা আমরা পাই, তখন সময়ের চাহিদায়, মানুষের চাহিদায়, বাংলাদেশের চাহিদায় যদি মনে হয় যেটার পরিবর্তন করা দরকার আমরা পরিবর্তন করব, কোনো সমস্যা নেই তো। এখন আমি একটু চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে বললাম যে লং লিভ রেভলিউশন বিভিন্ন ভাষায় বলেন। চ্যাট জিপিটি বলছে ইনকিলাব জিন্দাবাদ হিন্দি অ্যান্ড উর্দু, ভিভা লা রেভলিউশন সেটা হচ্ছে স্প্যানিশ, ভিভা লা রেভলিউশন এটা হচ্ছে ফ্রেঞ্চ, ল্যাটিনে হচ্ছে রেনোভে ভিভিয়ান্তে, আর রাশিয়ানে আমি পড়তে পারছি না। তো আপনি আমাকে বলেন তাহলে তো এইটা তো চ্যাট জিপিটিও বলে এটা হিন্দি আর উর্দু, এটাকে তো আমাদের সাথে যুক্ত করে না ভাই। তাহলে মানে ধরেন আমরা আমাদের জায়গা থেকে তাহলে তো আমরা যেহেতু জেনজি কিছু হলেই চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস আমরা করে। এখন আমাদের জায়গা থেকে যত বেশি মানে যে ভাষাগুলো ব্যবহার করি, আপনি জেনজি বলতে যাদেরকে বুঝাইতেছেন, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতেছি তাদের প্রত্যেক দিনের ব্যবহারের 50%-এর বেশি শব্দ বাংলা না। তাদের ওই শব্দগুলো কোনো না কোনো, হয়তো ইংরেজি হতে পারে, হয়তো ফার্সি হতে পারে, হয়তো উর্দু হতে পারে, হয়তো হিন্দি হতে পারে, আপনি দেখবেন এগুলো। তার মানে তারা কি তাদের জায়গা থেকে বাংলাদেশ বা আমার এই যে মাতৃভূমি এটার বাইরে যদি ইংরেজি শব্দ ব্যবহার করে, ওইগুলাকে কেন্দ্র করে ওই দেশের স্বার্থ, ওই দেশের উদ্দেশ্য এগুলোর দ্বারা বেশি প্রভাবিত, কিংবা এগুলোকে তারা বেশি ধারণ করে? আপনার কি মনে হয় না যে এরকম একটা দেশ যদি তৈরি হয় যেখানে অর্ধেক লোক অন্য ভাষায় চিন্তা করে, তাহলে শেষ পর্যন্ত আতিফ আসলাম এসে গান গাইলে ওরা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে? না, অন্য ভাষায় চিন্তা করে না। কিন্তু সাবিনা ইয়াসমিনের গান শুনলে তারা কাঁদতে কাঁদতে শুয়ে পড়বে না, কারণ ওই ভাষাটা তারা বোঝে না। না, এরকম না ব্যাপারটা ভাই, আপনি এটা ভুলভাবে ব্যাখ্যা করতেছেন। আমি বলি এটা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে মানে সহজবোধ্যতার একটা আতিফ বিষয়। আসলাম হিন্দিতে গান গায় কিন্তু পাকিস্তানের লোক। আপনি বলেন লাস্ট এক বছরে আপনি দ্বিচক্র যান কতবার বলেছেন? না, দ্বিচক্রযান বলি না, কারণ ওইটা হচ্ছে ব্যাকরণের যে ভাষা শব্দগুলি বিদেশি ভাষা আমরা নিয়মিত ব্যবহার করি সেটা আমরা বলি না, কিন্তু আমরা বিমানবন্দর অনেক বলি, ওটাকে এয়ারপোর্ট কম বলি। আমরা কিন্তু বাসকে বাস বলি, কিন্তু রিকশাকে রিকশা বলি। রিকশা হচ্ছে একটা চাইনিজ এবং জাপানিজ শব্দ। সেম ভাবে ধর আমরা যেটাতে বসে আছি আমরা কমফোর্টেবলি খুবই ইজিলি এটাকে চেয়ার বলি, কিন্তু আমরা কেদার আমাদের জায়গা থেকে কিন্তু এইখানে তো কমফোর্টেবল না। তর্কটা না, তর্কটা অন্য জায়গাতে। এই বিষয়গুলি আমরা আত্মীকৃত করে নিয়েছি, যেমন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি দুইটাই আমরা তাহলে ব্যবহার করি। আপনার এখানে যদি ইনসাফ বা ইনকিলাব জিন্দাবাদ আত্মীকৃত হয়ে যায়, মানুষ যদি গ্রহণ করে, আপনি এটাতে বাধা দিবেন কেন? যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা 21শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়ার দিবসে গিয়ে বাংলা ভাষা ব্যবহার করছি না ভাই, মানে এটাই হচ্ছে সমস্যা আমাদের চিন্তাগত জায়গায়। একদিন 21শে ফেব্রুয়ারিতে ব্যবহার করে বাংলা ভাষার যে মর্যাদা, এই মর্যাদা তো রক্ষা করার কোনো সুযোগ নাই। 364 দিনও ব্যবহার করছেন না, তাহলে কারণ আপনি বলছেন জেনজি অর্ধেক বাংলা ব্যবহার করে না। তাহলে আপনি কি মনে করেন না এটা কারো ব্যর্থতা? না, এটা অবশ্যই। তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি মনে করেন, তাহলে বাংলাদেশে আমি তাহলে আহ্বান করব এখান থেকে যে বিএনপি তাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করুক, যে তারা অন্তত এই বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের সবাইকে বাংলা মাস দেখে ওই অনুযায়ী তারা বেতন ভাতা দিবে। তারা তাদের জায়গা থেকে এই সিদ্ধান্তগুলি নিক যে প্রত্যেকটা জায়গায়, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গায় বাংলা ভাষার ব্যবহার এটাকে তারা নিশ্চিত করবে এবং এটাকে বাধ্যতামূলক করবে। এটা না করে যখন প্রত্যেকটা জায়গায় আমি এমন মেকানিজম তৈরি করি যে মেকানিজম আমার একটা গ্লোবালাইজেশনের মেকানিজম দেয়, যে মেকানিজম আমার এই ভাষাগুলোকে আরো সহজবোধ্য হিসেবে আমার সামনে প্রেজেন্ট করে ওইগুলো আত্মীকৃত করতে আমাকে সহযোগিতা করে, তখন আমি যদি আমার জায়গা থেকে একদম এরকম বলি, ভাই এইরকম কিছু নতুন শব্দ পাবেন যেগুলো আমরা আমাদের জায়গা থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। বিতর্কটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমাদের 22 মিনিট হয়ে গিয়েছে। লাস্ট লাইনটা শুধু বলে দেই, শেষ করি। হ্যাঁ, এরকমও দেখা যাবে সময়ের সাথে সাথে এমন অনেক বাংলা শব্দ আমরা চাপিয়ে দিচ্ছি কিন্তু গ্রহণ করা হচ্ছে না, আবার এমন শব্দ নিজেই গ্রহণ করে নিবে। এমন অনেক ইংরেজি শব্দ চাপিয়ে দিচ্ছি, গ্রহণ করবে না, বাট এমন অনেক শব্দ বাংলা ভাষার বাইরে গিয়ে হয়তো ইংরেজি শব্দটাকে গ্রহণ করবে শুধুমাত্র সহজবোধ্যতার কারণে। আপনি মনে হয় কিছু বলতে চাইছিলেন? জি, আমি ওই প্রসঙ্গে একটু সংক্ষেপে একটু বলতে চাই যে এই যে ভাষিক যে পরিস্থিতি নিয়ে আমরা আলাপ করলাম, এটা আসলে একটা ভাষিক বিশৃঙ্খলা এবং এটা নতুন নয়। এইটা এই 24-এর পরে এই 18 মাসে যে এই ঘটনাটি ঘটেছে তা নয়। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, 1963 সালে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হবার একটা চেষ্টা করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল বাংলা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী ভাষা এবং সেইটাকে সহি করতে হবে, পবিত্র করতে হবে, এবং সেই কারণে উর্দু শব্দ সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অনেক ধরনের শব্দ। এবং তখন শামসুর রহমান একটা কবিতা লিখেছিলেন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। সেখানে 3টি লাইন আছে, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, এখন তোমাকে ঘিরে শ্যাকরার ঠুকঠাক খিস্তি খেউরের পৌষ মাস, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই খিস্তি খেউর কি আমরা এখন শুনিনি? গত 18 মাস আমরা শুনিনি। এই খিস্তি খেউরগুলো এখানে আমি উচ্চারণ করতে চাচ্ছি না। যে শব্দগুলো মঞ্চে বলা হয়েছে, তারা বলা হয়েছে এটা হলো স্বৈরাচারের বিরুদ্ধে এই সব উচ্চারণ। স্বৈরাচারকে কি আমরা আহ্লাদ করে কথা
বলবো? তাহলে এই যে শব্দগুলো স্বৈরাচারকে যখন এই গালিগুলো দেওয়া হলো, সেটা কিন্তু জুলাই আগস্টে দিতে হয়নি, তখন কণ্ঠে গান ছিল, তখন কে নারী কে পুরুষ সেই প্রশ্ন উঠেনি। এই নারী পুরুষের বিভাজনটা শুরু হলো কিন্তু তারপরে এসে এই এনসিপি থেকে নারীরা দলে দলে পদত্যাগ করলেন, তারা চলে গেল জামায়াতের সাথে। এবং এই যে রাজনৈতিক একটা যোগসাজশের সাথে ভাষার সম্পর্ক আছে, এবং আমরা বুঝতে পারি না যে এত প্রাণবন্ত তরুণদের দল কি করে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে বিলীন হয়ে যায়। আজকে যদি তাদের তারা বলেছে তারা সাম্প্রদায়িক না, তারা প্রগতিশীল মধ্যপন্থী। আচ্ছা, তারা তাহলে মানে আমি একটু শেষ করি বিষয়টা। অবশ্যই হ্যাঁ, মানে যখন এই জামাতি বিএনপি একসাথে জোট করে দুইবার ক্ষমতা আসলো, তখন এই প্রশ্নটা বিএনপি কে কেন করা হয়নি, বিএনপি কেন সাম্প্রদায়িক সমালোচনা হয়েছে, ওই সমালোচনা এখনো হওয়া উচিত। অবশ্যই এখনো হওয়া উচিত, আরো হওয়া উচিত, সকলেরই করা উচিত। এই জামাতকে নিয়ে সকলেই রাজনীতি করেছে, এটা তো কেউ অস্বীকার করছে না। জামাতের যে প্রধান প্রথমবার যখন তারা সরকারে গেলেন, এই মন্ত্রিত্ব তো বিএনপির কাঁধে চড়েই গিয়েছে, এবং জামাত যখন যার কাঁধে চড়া দরকার কাঁধটা খুঁজে নিতে পারে তারা। এবং সেই কাঁধ এবার তারা এনসিপি কে তারা খুঁজে নিয়েছে। এনসিপির মতো একটা চমৎকার তারুণ্যদীপ্ত শক্তিকে তারা নিয়েছে, কারণ হচ্ছে ৭১-এর এই যে বিতর্কিত ভূমিকা তারা ফিল্টার করে নিতে চেয়েছে। এবং এনসিপিকে তারা যদি পকেটে নিয়ে নিতে পারে, তাহলে তাদের এই ৭১-এর যে বিতর্কিত ভূমিকাটা মানুষ ভুলে যাবে। এবং এই যে এখন আপনি বলছেন জামাত হচ্ছে সিগারেট, এনসিপি হচ্ছে ফিল্টার, ব্যাপারটা ফিল্টার্ড আর কি। এটা এই বিষয়টা হচ্ছে যে আমাদের সামনে যে একটা বড় রকমের রাজনৈতিক বিভাজন আমরা দেখতে পাচ্ছি, যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, বিভিন্ন সঙ্গত তাদের কৃতকর্মের ফলে এটা কোনো সমস্যা নাই, এটা আরেকটা বিতর্ক। কিন্তু এখানে অনেক জোর করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন বিএনপি, জামাত, এনসিপি তিনটি দলকে নিয়ে নিউ ইয়র্কে চলে যায়, এবং তখন কিন্তু এনসিপির দুজন ব্যক্তি, আক্তার হোসেন গিয়েছিল নিউ ইয়র্কে, জাতিসংঘের ইয়েতে গেছে, এবং তাসনিম যারা তখন এনসিপির ছিল। এবং তখন কোন বিবেচনায়, যার বয়স 1 বছর হয়নি, আপনি দেখুন, আমার লাস্ট বাক্যটা হচ্ছে এই সব কিছু মিললে আমরা একটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে ওই 60 দশকের খিস্তি খেউরের পৌষ মাস, এবং সেই কারণে ইনকিলাব প্রয়োজন হয়েছে। না, ইনকিলাব তো খিস্তি না, ইনকিলাব তো এইটা প্রয়োজন হয়েছে। আপনার কাছে আসি, এই সমালোচনাটা আরো একটু শক্তিশালী হয়েছে যখন ছায়ানটেও আগুন দেওয়া হয়েছে, যে রবীন্দ্র সঙ্গীত বা রাবীন্দ্রিক যে বিষয়গুলি, সেগুলি এক ধরনের ভারতীয় আধিপত্যবাদের একটা বাহন, এরকমও বলা হয়েছে। আমরা সার্জিসকে জিজ্ঞেস করি, এখন আরেকটি অভিযোগ এসেছে যে আপনারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গেলেন। এই অভিযোগটা আপনি অনেকবার উত্তরও দিয়েছেন, তারপর আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে বাস্তবতা কি, আপনারা কি এই ঐক্য কন্টিনিউ করবেন? মানে ধরেন আপনারা আপনাদের জায়গা থেকে, মানে কিছু মানুষ মিডিয়া থেকে শুরু করে টকশো বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বলে, মানে যাদেরকে একদম আমরা একটা কর্নার করে দিতে চেয়েছি, বাতিল করে দিতে চেয়েছি, তাদেরকে বাংলাদেশের অর্ধেকের কাছাকাছি মানুষ সমর্থন দিয়েছে। আর যাদেরকে অসাম্প্রদায়িক বলে বলে আমরা মানে অনেক সুন্দর পলিসিগত জায়গায় যেই ধরনের বামপন্থার মানুষগুলোকে দেখেছি, কথা শুনেছি, শুনতেও ভালো লাগে, তারা 182টা আসনের মধ্যে 180টাতে জামানত হারিয়েছে। বাস্তবতা হচ্ছে আমরা এই জায়গায়, এই টকশো টেবিল থেকে শুরু করে এই আবদ্ধ এই শহুরে সমাজে ইট পাথরের যে জায়গা, এই জায়গায় যেভাবে বাংলাদেশটা দেখি, বাংলাদেশটা ওই জায়গায় নাই। বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জায়গায় যদি কাউকে গ্রহণ করে নেয়, আমি এই জায়গা থেকে যতই চিল্লাফাল্লা করি না কেন, বাংলাদেশের মানুষের মন থেকে তাকে আমি তুলে দিতে পারবো না। আমরা যখন এখন বিএনপিকে নিয়ে আমরা এই কথাটা কেন বলি না, তাহলে আমার এনসিপিকে এটা বলার আগে, এই এনসিপি ফিল্টার করেছে এটা বলার আগে, এই জিনিসটা তো বিএনপিকে বলা দরকার যে তারা তাদের জায়গা থেকে ফিল্টারটা কেন করেছিল। এই অভ্যুত্থানে যখন তারা তাদের জায়গায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো, তখন তো আমাদের বলা দরকার ছিল যে তোমরা তো জামায়াত শিবির, তোমরা তো সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, তোমরা কেন অভ্যুত্থানে অংশগ্রহণ করবা, তোমরা চলে যাও। যখন বিগত 16 বছর ধরে তাদেরকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবকিছু করা হলো, তখন আমরা আমাদের জায়গা থেকে এইটুকু তো বলতে পারতাম যে জামাত
শিবির নামে যে একটা হত্যাযজ্ঞ করে গড়ে তোলা হচ্ছে, এটা তো করা উচিত না। অন্তত তারা তো মানুষ, এটা তো বন্ধ করা দরকার। ওই সময় আমরা আমাদের মুখটা বন্ধ রেখে আমরা ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো নিয়ে কথা বলতে পারি নাই। আওয়ামী লীগ তাদের জায়গায় এই অপকর্মগুলো যখন করা শুরু করলো, আমার সিভিল সোসাইটি, আমার এই টকশো সমাজ থেকে শুরু করে আমার প্রত্যেকটা জায়গায় এডুকেটেড যারা সোসাইটি ছিল সবাই যখন ব্যর্থ হলো, এক একজন এক একভাবে তোষামদি করা শুরু করলো, ঠিক তখন বাংলাদেশের সাধারণ মানুষ নামলো, রিক্সা চালক নামলো, গার্মেন্টস কর্মী নামলো, শিক্ষার্থীরা নামলো। এগুলো নেমে একসাথে মিলে যখন একটা স্বৈরাচারের পতন ঘটালো, ওই পতন ঘটানোর সময় যে শব্দগুলো দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, সেদিন যদি সেগুলো শব্দ সমস্যা না হয়, তাহলে আমরা মনে করি আজকে সেগুলো নিয়ে নতুন করে সমস্যা তৈরি করা, আরেকটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করতেছি কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি বা ইনসাফকে নিয়ে সমস্যা মনে করে, আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যে শব্দগুলোকে আরো উপযুক্ত মনে করেন মানুষের সামনে নিয়ে আসেন। মানুষকে আমি আমার জায়গা থেকে শব্দ চাপিয়ে দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। মানুষ, এটা মানুষের উপরে ছেড়ে দেন যে মানুষ সেটা গ্রহণ করবে না বর্জন করবে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আমরা 54 বছরে ওই অতীত ইতিহাস ঘষামাজা করে মানুষ এগুলো এখন আর খায় না। মানুষ দেখে কে তার উপরে চাঁদাবাজি করে, মানুষ দেখে কে তার উপরে হত্যাযজ্ঞ করে তুলতেছে, খুন করতেছে, হুমকি দিতেছে, মিথ্যা মামলা দিতেছে। মানুষ দেখতেছে ওই লেগুনার একজন ড্রাইভার যখন চাঁদা দিতে চায় না, কোন দলের নেতাকর্মী এসে তাকে খুন করতেছে। মানুষ দেখতেছে যে বিগত 1.5 বছরে ক্ষমতায় না এসেও কারা তাদের জায়গায় শুধুমাত্র দলীয় কামড়াকামড়িতে 200 জন মানুষ নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। সো মানুষ এখন কাজের দিকে দেখে, বর্তমানের দিকে দেখে, ভবিষ্যতে কার দ্বারা মানুষ ভালো থাকবে এটা দেখে। আমরা যদি শেষ করি শুধু মাঝখানে করে রাখি, শুধু কারণ আমাদের এই লাইনটা হাতে বলি, সমস্যা, আপনি লাইনটা বলবেন, কারণ আমি নিজেই ভুলে যাব। আপনি খুবই জোরালো বক্তা। সেটা হচ্ছে যে আপনি যেমন বললেন যে জামাতকে এবং এই শব্দকে অনেকগুলি লোক ভোট দিয়েছে, তো মানুষ তো আবার যাদেরকে আপনি চাঁদাবাজ বলছেন, যাদেরকে আপনি বলছেন তারা 200 লোক নিজেদের হত্যা করেছে, তাদেরকে তো আরো বেশি ভোট দিয়ে দিয়েছে। তাহলে কোনটা আমরা গ্রহণ করব? না, তাহলে এটাই মানে আপনি আপনার জায়গা থেকে ধরেন বাংলাদেশের একসাথে যেমন 40% মানুষকে বাদ দিতে পারবেন না, আবার আরেক সাথে 50% মানুষকে বাদ দিতে পারবেন না। আমরা যেমন আজকে থেকে কিছুদিন আগে বলতাম ওরা নিজেরা 4টা আসনও পায় নাই, তারা যখন তাদের জায়গা থেকে এত কিছু প্রভাবক কাজ করার পরও 67-68টা আসন পায়, এটাকেও আমরা আবার বাতিল করে দিতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে ওই জিনিসটাই বলতেছি, এটা মানুষের উপরে ছেড়ে দিতে হবে। মানুষ তার জায়গা থেকে সিদ্ধান্ত নেবে কোনটা হবে কোনটা হবে না। আপনি আপনার জায়গা থেকে যখন বলেন যে বিএনপি 212টা আসন পেয়েছে, এত % ভোট পেয়েছে, তাহলে এবার শহীদ মিনারে কেন আমার ভাইয়ের রক্তে রাঙানো এটা বাজে নাই, আপনি কেন শুনেন নাই, এই দায়িত্ব তাহলে আমার বিএনপিকে দিতে হবে। এটা সরকার হিসেবে, হ্যাঁ এটাই সরকার, না এটাই সরকার হিসেবে তাদের ব্যর্থতা যে তারা এটা বাজাইতে পারে না। আমার কানে এটা এসেছে, আমি জানি না আপনার কানে কেন যায় নাই। তাহলে আপনার তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি তো কখনো দেখেন নাই যে সরকার দল, প্রগতিশীল দল, মধ্যম পন্থার দল কেউ গিয়ে শহীদ মিনারের মোনাজাত ধরেছে, কখনো দেখেন নাই। তারেক রহমান কেন ধরেছে এটা তাহলে তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে। কারণ তারেক রহমান এখন বুঝতে পারছে এই বাংলাদেশে আপনি যদি ওই প্রো ইসলামিক সেন্টিমেন্টটা ধরতে না পারেন, আপনি ডানপন্থার না হন, আপনি সেন্টার রাইট না হন, আপনি মধ্যম পন্থার হয়ে ওই সেন্টিমেন্টটাকে যদি মিনিমাম অনার না করেন, আপনি বাংলাদেশের রাজনীতির আর প্রাসঙ্গিক থাকবেন না। এই কারণে এই একই কথাকে জামাতও ধরতে পেরেছে যে তাদেরকে আবার শহীদ মিনারকে মানতে হবে, এটা যে না যায় না হইতে পারে, এটাই হইতে পারে, তারাও তাদের জায়গা থেকে হয়তো খাপ খাওয়াচ্ছে। না হলে জামাত তো এর আগে কখনো শহীদ মিনারে ফুল দিতে যায় নাই, এবার তাদের ফুল দিতে গিয়েছে। আবার আপনি দেখবেন জামায়াত এর আগে তাদের জায়গা থেকে এই পক্ষ ওই পক্ষের সেন্টিমেন্ট দেখছে আর ওই পক্ষ এই পক্ষের না, ওই সেন্টিমেন্ট সবাই কিছুটা মাঝামাঝি আসার চেষ্টা করছে। মানে জামাতকে আপনি যে ডানপন্থার সাম্প্রদায়িক দল বলবেন, আমি এখন ওই জায়গাটাতে দেখছি না, বরং জামাত আপনি দেখবেন ধীরে ধীরে সেন্টার রাইটে আসার চেষ্টা করছে। আবার এই জায়গায় বিএনপির আপনি দেখবেন একটা অংশ তাদের জায়গায় জমিয়তে উলামার মতো সংগঠনগুলোকে তাদের জোটে নেয়। আপনি দেখবেন হেফাজতকে তাদের পক্ষ দিয়ে বয়ান দেয়। আবার আপনি দেখবেন তারা তাদের জায়গায় বামপন্থার রাজনৈতিক দলগুলোকেও তাদের এখানে এসে প্রতিমন্ত্রী বানায়। তার মানে তারাও তাদের জায়গা থেকে ওইটুকু বুঝতে পারছে যে আমি যদি এখন ওই প্রো ইসলামিক সেন্টিমেন্টার অন্তত সম্মান না জানাই, আমি এই বাংলাদেশের রাজনীতিতে এবার টিকে গিয়েছে, আগামীতে প্রাসঙ্গিক থাকবো না। তো আমি আমার জায়গা থেকে শুধু এইটুকু বলতে পারি যে আমরা এখন কোনো একটা কিছু ন্যারেটিভ, সেটা 20, 30, 50 বছর আগে যদি ওইটা এখন চাপায় দিতে চাই, চাপায় দেওয়া সম্ভব না। আমাদেরকে আমাদেরটা বলতে হবে, আরেকজনেরটা অ্যাপ্রোচ করবে, কিন্তু দিন শেষে মানুষ ঠিক করবে মানুষ কোনটা গ্রহণ করবে কোনটা করবে না। আমি এইটুকু আজকে এখানে বলে গেলাম, আগামীর বাংলাদেশে আমরা যেই ন্যারেটিভগুলো আজকে থেকে 10-20 বছর আগে দিয়ে মানুষকে খাইয়ে হজম করাতে পেরেছি, আগামীতে এটা কোনোভাবেই সম্ভব না। বরং মানুষ তাদের জায়গা থেকে ঠিক করবে কি করবে কি করবে না। এটা করতে পারে দেখে অভ্যুত্থানটা হয়েছে, না হলে হইতো না। খুবই ছোট করে বলছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি বলেছেন যে মানুষ এগুলো আর খায় না, কারণ বামপন্থীরা জামানত সব বাজেয়াপ্ত হয়ে গেছে, 2 জনের মাত্র জামানত ঠিক আছে, খুবই সত্য কথা। কিন্তু ভোটগুলা কোথায় কোথায় পেয়েছে জামাত? রংপুরের কুড়িগ্রাম,
গাইবান্ধা জেলা, পুরো জেলা সুদ্ধা, সাতক্ষীরা, আর এইদিকে শহরের অঞ্চলের যেগুলো দরিদ্র এলাকাগুলোতে এইভাবে ভোট একদম আপনি যদি এলাকা ভিত্তিক ভোট আমরা বাছাই করি, অর্থাৎ অন্য জায়গায় তো পেয়েছে, জিততে পারে না। পরিষ্কার, এটা পরিষ্কার। এগুলো যেমন সার্জিসও হেরেছে, কিন্তু ভোটও পেয়েছে। মার্জিনটা হলেও এগুলো জিতেছে তারা, ওইখানে তারা আসনগুলো পেয়েছে বেশি। এখন যে বিশ্বজুড়ে একটা জিনিস ঘটনা ঘটে গেছে, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সেখানে প্রত্যেকটা জায়গাতে আপনার গণতন্ত্রহীনতা, দুঃশাসন, অপশাসন, ধর্মীয় নানান রকম বিষয়বস্তুকে এইসবের সামনাসামনি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। মানুষের কর্মহীনতা, মানে কর্মশূন্যতা, সেটারও নিদান খোঁজে যে তোমার জন্য সামনে একটা পরকাল অপেক্ষা করছে। কাজে আমাদের এই জায়গাগুলো তো এই যে মানুষ কি খায় তাদেরকে এইগুলো খাওয়ানো হচ্ছে। এই ধর্মীয় যে রাজনীতি, আপনি দেখুন শরিয়া আইনের ব্যাপারে জামাত কি বলেছে। জামাত চলে গেছে আল জাজিরাতে যখন ইন্টারভিউ দিয়েছে, তারা বলেছে যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন জারি করব। আবার যখন তারা যুক্তরাষ্ট্রের সাথে কথা বলে বা মানবাধিকার সংস্থার সাথে কথা, তখন তারা বলে যে আমরা এখন আধুনিক হয়ে গেছি, আমরা প্রচলিত আইন করব। আবার বলে যে না, প্রচলিত আইন তো মাদকের মতো, আমরা এটা ধীরে ধীরে আমরা সরিয়ে আইন করব। অর্থাৎ যখন যেখানে প্রয়োজন। কিন্তু আমরা এটা জানি যে গত 70 বছরের মধ্যে জামাত এই সবচেয়ে বড় রেজাল্ট করেছে এইবার, সবচেয়ে তাদের পজিটিভ রেজাল্ট আসছে, এবং এই রেজাল্ট আসছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। আপনি দেখুন আওয়ামী লীগের নাম এখন বললেই বলা হবে যে ভারতীয় দোষর। কিন্তু আমাকে বলতে দিতে হবে, জামাতকে এতখানি আপনারা হাইলাইটেড করে কথা বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, কারণ তারা গণহত্যা করেছে। জামাত যদি 30 লক্ষ মানুষের হত্যা করবার পর এত ইতিবাচক কথা বলবার সুযোগ পায়, আওয়ামী লীগ 1500 থেকে 2000 মানুষ হত্যা করার পর তাদেরকে 3 কোটি 4 কোটি লোক মানুষ এখান থেকে সমুদ্রে ফেলে দিতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই 3-4 কোটি মানুষকে সমাজের থেকে বের করে দিয়ে একটা শক্তিকে জোর করে এই ভোটের মধ্যে বড় শক্তি হিসেবে যুক্ত করেছে। এবং এইখানে অনেক বেশি যেটা হয়েছে, আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করা উচিত ছিল। আওয়ামী লীগের ভোটে অবশ্যই অংশগ্রহণ করা উচিত ছিল, যে যদি জামাত পারে আওয়ামী লীগ কেন পারবে না। এখন এটা বললেই আপনি ভারতীয় দোষর এবং নানান রকম সন্ত্রাস করা হবে। কিন্তু কথা হচ্ছে তাহলে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হওয়া উচিত কিনা? জামাতের যেইভাবে বিচার হওয়া উচিত, আওয়ামী লীগেরও সেইভাবে বিচার হওয়া উচিত। জামাত যদি 30 লক্ষ লোকের খুনের সঙ্গে জড়িত থেকে পুরো দেশ এবং জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আজকে তারা মানুষ এখন খায় না, এবং 72-এর করে নাই দেখে এই দায় আমরা এখন কেন বহন করব? আমাদের গত 54 বছরের প্রত্যেকটা দলের হাতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে রক্ত আছে, প্রত্যেকটা নিশ্চয়ই। এই গণ আন্দোলনের মতো রক্ত নাই, এই গণ আন্দোলনে যেভাবে রক্তপাত হয়েছে সেভাবে তো নাই। মুক্তিযুদ্ধে কি এই আন্দোলনের চাইতে কম ইয়েতে গেছে? এবং সেইখানে 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেই দলিলের লাইনে কি লেখা আছে? পাকিস্তানি সেনা, নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করলো। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী। এই 16ই ডিসেম্বর আগে 14 ডিসেম্বরে বাড়ি বাড়ি থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে কারা? এই জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র সংঘ। এই আলবদর আল শামস, এই আলবদর আল শামসের ভাই হচ্ছে শিবির। সেই শিবিরের লোকজন আটকা 24শে আগস্টের পরে বলতেছে আমরা গুপ্ত ছিলাম। এই তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়েছে। কাজে এই শিবিরের সাথে এই জামাত ইসলামের যে সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে আজকে বলা হচ্ছে মানুষ এগুলো খায় না। মানুষ কি খায়? রক্কাটা খায়। মানুষ এই রাজনীতি খায়, ধর্মের রাজনীতি খায়। আমরা আসলে একটুখানি আমরা আবার বিষয়ে ফিরে আসার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু আরেকটি প্রবণতা লক্ষ্য করছি। আমরা ভাষার রাজনীতিতে আছি, আমরা যেতে পারছি না অন্য জায়গাতে, কারণ মাহবুব বেশ আবেগী হয়ে উঠেছেন। না, আবেগী না, যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। যুক্তি খালি আপনি আমি এখন একটু সার্ভিসের কাছে যাই। এই প্রশ্নটা আমরা করব। আমরা দেখছি যে ভাষার শুদ্ধতা রক্ষার প্রশ্ন যখন আসে, তখন বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই আমরা শুনেছি যে না, এটা মানুষ তো এইভাবে বলছে না, মানুষ যেভাবে বলছে ওইভাবে বলতে হবে। এই রাবেন্দ্রিক ভাষা, এই নদীয়ার বাংলা, এই বাংলা আমরা বলবো না, এটা বলবো না, ওটা বলবো না, আমরা আমাদের মতো করে বাংলা বলবো। কিন্তু আমরা লক্ষ্য করছি যে নামাজ আমরা সবসময় বলেছি এটাকে সালাত বলতে হবে, কারণ নামাজ অশুদ্ধ, এটা অন্য ভাষা, এটা আরবি না। আমরা দেখছি রোজা আমরা বলবো না, আমরা সিয়াম বলবো, কারণ এটা আরবি। আমরা সেহরি সবসময় বলতো, আমাদের বাপদাদাকে শুনেছি, কিন্তু এখন আমরা বলছি সাহরি, কারণ এটা শুদ্ধ না। রমজান না, এটা রমাদান। হ্যাঁ, অসুবিধা নাই। আসলেই শুদ্ধতা অশুদ্ধতার প্রশ্নে রমজান না, এটা রমাদান। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিজের ভাষার শুদ্ধতা নিয়ে চিন্তা নাই, কিন্তু রমজান না রমাদান এটা নিয়ে এত চিন্তা কেন? এইটা আবার একটা প্রশ্ন, আমাদের অনেকেরই প্রশ্ন, যে
নিজের ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই এমনকি একজন উপদেষ্টাও ছিলেন, উনি বলতেন যে ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে সেভাবেই ছবি বানাইতে হয়। তো ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে ওইটা দিয়ে ছবি বানাইতে হইলে তো অনেকে তো এটাও বলবে যে তাহলে অন্য ভাষার শুদ্ধতা নিয়ে আমাদের এত চিন্তা কেন? না ভাই, মানে আমি জানি না এটা নিয়ে কোথায় এত বেশি চিন্তা হয়েছে বা কথা হয়েছে। না হয়তো এটা নিয়ে না, প্রচুর কিন্তু এটা কথা, আসলে আপনি কি, দেখবেন মানে যে অধিকাংশ মানুষের কাছে এটা মুবারক একদমই না কনসার্ন না মুবারক? ভাই। এটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের টাইমলাইনে কিছু মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আসলে কি আমরা আমাদের টাইমলাইনটাকে যেন পুরো বাংলাদেশ মনে না করি। যেমন ধরেন, খোদা হাফেজ বললে অনেকে রেগে এগুলা যায়। নিয়ে মানে এগুলো খুবই, এগুলা আমার সাধারণ মানুষের কাছে বা অধিকাংশ মানুষের কাছে ধরেন এগুলো কোনো ম্যাটারই করে না তাদের জায়গায় আবেগ অনুভূতি বহিঃপ্রকাশটা দেখেন অঞ্চল ভেদে এই একই শব্দটা পরিবর্তন হয়ে যায় না। উত্তরাঞ্চলে যে শব্দটা, সিলেট অঞ্চলে কিন্তু ওই শব্দটা না। রোজার ক্ষেত্রে মনে করেন সাপোজ, বা অন্য যে কোনো একটা গতানুগতিক শব্দ, চলছি ফিরছি খাচ্ছি, এই শব্দগুলো, কিংবা চিটাগাংয়ে গিয়ে আরেকটা পরিবর্তন হয়ে যায়, ময়মনসিংহে গিয়ে আরেকটা হয়। সো এই আঞ্চলিক এই ভাষা বা যে আর যেখানে যেটা সহজবোধ্য, ওইটা আমরা মনে করি কি আমাদের এখন সোশ্যাল মিডিয়াটাকে আমরা মনে করি এটাই বাংলাদেশ, এটাই বিশ্ব। আমার টাইমলাইন মনে করেন 20 জন মানুষ এটা নিয়ে একটু শুরু করে দিচ্ছে কামড়ি, আমরা মনে করি এটাই মনে হয় পুরো বাংলাদেশে চলছে। কিন্তু অধিকাংশ মানুষের কাছে এগুলো তো ইম্পর্টেন্ট না, বরং মানুষের কাছে যে যেটা যার কাছে সহজবোধ্য, যেটা দিয়ে আবেগ অনুভূতি এগুলো বহিঃপ্রকাশ করা যায়, তারা তাদের জায়গায় আমার মনে হয় সহজভাবে ওইটাকে একসেপ্ট করে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, প্লিজ। আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি একটি পত্রিকাতে বলেছেন কিছু কিছু বিষয়ে তিনি বেশ উষ্মা প্রকাশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন যে তাকে বিগত অন্তর্বর্তী সরকার পদে পদে অসম্মান করেছে এবং তিনি কিছু অসম্মানের উদাহরণও দিয়েছেন। আপনার কি মনে হয়, আপনি কি সাক্ষাৎকারটা পড়েছেন? পড়েছি। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে কি তাকে পদে পদে অসম্মান করা হয়েছিল? রাষ্ট্রপতি তো একটা পদ, আসলে ব্যক্তি এক জিনিস আর পদটা আরেক জিনিস। পদ কিন্তু সাংবিধানিকভাবে কিছু সম্মান প্রত্যাশা করে। যখন অধ্যাদেশ জারি করাতে হয়েছে, আদেশ জারি করাতে হয়েছে, তাকে কিন্তু দিয়ে আদেশ জারি করানো হয়েছে, কিন্তু তখন তার এই সাংবিধানিক পদকে সম্মান করা হয়েছে। কিন্তু যখন তাকে অসম্মান করা হচ্ছে তখন সেই সাংবিধানিক পদটাকে সেইভাবে সম্মান করা হয় না। আপনি কি বলতে পারেন যে এই অভিযোগটাকে আসলেই সত্য, বা এটা সত্য তো অবশ্যই উনি বলেছেন, কিন্তু এইটা কি আপনারা কিভাবে দেখেছেন দলীয়ভাবে? না, এই পুরো সাক্ষাৎকারটা পড়ে আসলে আমার কাছে অন্য একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা খুবই একটা মাইনর জিনিস যেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের জায়গা থেকে যখন মনে হয়েছিল যে আমরা যদি বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার পরিবর্তন এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই সবার আগে, তাহলে এই বাংলাদেশের এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটাতে যে মানুষটা বসে আছে সেও তো শেখ হাসিনার রেখে যাওয়া আরেকটা অংশ। এই অংশটাকে রেখে আমরা আমাদের এই সংস্কারের এই যে পথ, এই যে পরিবর্তনের পথ, এই পথে আমাদের যে চলাটা, এই চলাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে কয়েকবার এটার প্রচেষ্টাও নিয়েছিলাম যে এই পদে যে মানুষটা আছে সেই মানুষটাকে আমাদের এখান থেকে অবশ্যই সরাতে হবে, এবং এটার আমাদের এই সংস্কারটা প্রয়োজন। এই কাঠামোটাকে ঠিক করে আমাদের বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে স্টেপটা নেওয়া দরকার সেটা নেওয়া প্রয়োজন। সেই জায়গায় বিরাজমান যে রাজনৈতিক দলগুলো ছিল যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সামনের সারিতে থেকে, তাদেরকে নিয়ে বসে আপনি ওই সময় মনে করলে, চিন্তা করলে মনে করতে পারবেন যে আমরা আমাদের জায়গা থেকে, কিংবা প্রত্যেকটি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে আমরা এই অপসারণটা করতে পারি। কিন্তু আমরা তখন আমাদের জায়গা থেকে দেখেছি যে বিএনপি তাদের জায়গা থেকে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তারা চুপচাপ থাকতো। এই বিষয়ে তারা কোনো স্টেপ নিত না। স্টেপ নিতে গেলে পিছন থেকে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তারা পিছু টান তৈরি করতো। সেই জায়গায় আমাদের চুপ্পু সাহেব এবার এসে স্পষ্ট করলেন তার জায়গা থেকে যে বিএনপি আসলে তাকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য সবচেয়ে শতভাগ তাদের জায়গা থেকে নিষ্ঠার পরিচয় তারা দিয়েছে। তো এই কথাটাই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক পদের যে ধারাবাহিকতা, এটার জন্য তারা সমর্থন দিয়েছে। ব্যক্তি রাষ্ট্রপতি, পদের রাষ্ট্রপতি। তাহলে অভ্যুত্থান কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই 26-এর নির্বাচন কোন সাংবিধানিক ধারাবাহিকতা? না তারেক রহমান, জুলাই আদেশ সব তো রাষ্ট্রপতির বরাত দিয়ে ঘোষণা করা হয়েছে। আমার তাহলে প্রশ্ন ওইটাই, তাহলে তারেক রহমান তার জায়গা থেকে এই যে প্রধানমন্ত্রী হলো, এটা কোন সাংবিধানিক ধারাবাহিকতায় হলো? নির্বাচন তো 29 হওয়ার কথা ছিল। আমরা বরং আপনি যে জিনিসটা বললেন এইটাই আমাদের কথাটা ওই জায়গাতেই ভাই। এটা আসলে কি, মানে আমরা আমাদের জায়গা থেকে, এটা দুঃখজনক, এটা আমাদের এই দায় আমি স্বীকারও করি যে
আমাদের এই অভ্যুত্থানটার পরে আমাদের জায়গা থেকে ওইটুকু ভূমিকা যেটুকু আমাদের পালন করা দরকার ছিল, যে স্টেপটা নেওয়া দরকার ছিল, আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে বলেন কিংবা বিভিন্ন অসহযোগিতার কারণ থেকে বলেন, আমরা এগুলো করতে পারি নাই দেখে আজকে এই টকশো টেবিলে কিংবা কালের কণ্ঠর ওই সাক্ষাৎকারে কিংবা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া হাউসের এখন টপিক হয়ে উঠেছে শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতির সাক্ষাৎকার। এটা আমাদের ব্যর্থতা, বরং তার জায়গা ওই জায়গা হওয়া দরকার ছিল শেখ হাসিনার জায়গায়, তাকেও বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল, কারণ তিনিও ওই রাষ্ট্রপতির পদটাতে বসে চেয়ারটাতে বসে শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনা হতে সহযোগিতা করেছেন। উনি এককভাবে এটা হইতে পারে না, এটা একটা কাঠামো তাকে ওই সাপোর্টটা দিয়েছিল। তো আমরা বরং আমাদের জায়গা থেকে মনে করি এটাই আমাদের দুর্দশা, এটা আমাদের ব্যর্থতা, যেই কারণে আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলতেছি। উনার এখানে সম্মানের প্রশ্ন কিভাবে আসে এই জায়গায়, বরং এটা তো এই প্রশ্ন আসা দরকার ছিল যে উনি এখনো কিভাবে এই পদটাতে থেকে এইভাবে আওয়ামী লীগের একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরও উনি এখনো এইভাবে আছে। উনাকে তো বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। বাংলাদেশে যেই মানুষগুলো এই অভ্যুত্থানে এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই মানুষগুলোকে তো বিচার আওতা নিয়ে আসা দরকার ছিল। আমাদের যখন কথা বলার বিষয় হওয়া দরকার যে নির্বাচনের পর দিন থেকে এই নির্বাচন, ভাই একটু আগে বললো না, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেন, এটা সম্পূর্ণ ভুল কথা। এই আওয়ামী লীগে শুধু আওয়ামী লীগের কিছু মাথা অংশগ্রহণ করে নাই, কিন্তু ওই মাথাগুলো নির্বাচন মেকানিজমে সরাসরি অংশগ্রহণ করেছে। আমি জানি না বিএনপির কেউ কারো জায়গা থেকে সরাসরি শেখ হাসিনা শুধু শেষ করি, আমরা আপনাকে এই পর্যায়ে ফেরত আসবো, আপনি এই লাইনটা শেষ করেন। হ্যাঁ, মানে আমার এখন মানে এটা আমরা জানি না যে বিএনপির একদম ঊর্ধ্বতন পর্যায়ের কেউ আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে এই নির্বাচনটা হচ্ছে বিএনপি প্লাস আওয়ামী লীগের একটা সমন্বিত নির্বাচন, মাঠের ভোটও ওই কথাটাই বলে, না হলে কোনোদিন বিএনপি এককভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারতো না। আমরা শুনেছি যে আপনি যখন আপনার এলাকাতে জনসংযোগ করেছেন তখন বিতর্ক আপনার সঙ্গে ছিল। আজকেও দেখছি যে সেই বিতর্কের ব্যাপারটি আপনি ভুলে যান নাই। অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে একসময় তো আপনি ছাত্রলীগের সাথেও যুক্ত ছিলেন, তো তাহলে আপনিও একজন এনেবলার, এরকম কিন্তু বলে। আপনি নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে সব সমালোচনা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও এটা নিয়ে প্রশ্ন করেছি বিভিন্ন শোতে। আপনি এটা নিয়ে পরে বলবেন, আগে আপনি যে আলোচনায় ছিলেন সেইটা বলেন। যে এই আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি কথা বলতে পারেন নাই, তার ছবি নামিয়ে ফেলা হচ্ছে, তাকে জানানো হয় নাই। সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা বিদেশ যেতেন, চুক্তি স্বাক্ষর করতেন, নানান আলোচনা করতেন, নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার একটা ফর্মাল ইনফরমেশন দেওয়ার কথা, তাকে অবহিত করার কথা রাষ্ট্রপতিকে, কিন্তু তিনি কখনোই সেটা করেন নাই। আপনারা কি এই যে এক ধরনের ব্যত্যয় হচ্ছে রুলস অফ প্রসিডিউরে, এইটাকে নিয়ে আপনারা কখনো ভাবেন নাই? আপনারা তো ওই সময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, হয়তো এখনো আছেন প্রভাবশালী, যদিও আমার মনে হয় যে এত আসন নিয়ে বিএনপি গিয়েছে, প্রভাব হয়তো আপনাদের একটু কম হবে সরকারের উপরে। আপনি নিজেও একটা জায়গায় বলেছেন যে আগে স্বাধীনতার সাথে বহু জায়গাতে যেতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, আবার এটাও বলেছেন এত স্বাধীনতা দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, আমি হচ্ছে যেটা দিয়ে শেষ করেছিলাম ওইখান দিয়ে শুরু করি আর কি। মাঠের যেটা অবস্থা, বিএনপির এই যে নেতৃত্ব, হেভিওয়েট যারা আমরা যাদেরকে বলি, বড় বড় নেতৃত্ব যাকে পুরো দেশ চিনে, এই আমাদের বিএনপি নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা মাঠে গিয়েছেন নির্বাচনের 1-2 মাস আগে, অর্থাৎ তারা মাঠে গিয়েছে নভেম্বর ডিসেম্বরে। আর জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে গেছে বেশ আগে, কারণ আমাদের সংগঠন গড়তে হবে, তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এ কারণে বিএনপি এবার মাঠে গিয়ে যখন দেখলো নির্বাচনের 2-3 মাস আগে যে তাদের মাঠের যে অবস্থা, রুট লেভেলের সাথে তাদের কানেকশন নাই, বিগত 1-1.5 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে এর চেয়েও বেশি পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে, বোঝাপড়া হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, সো ওই ভোটটা তারা আর পাবে না। তখন বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে তারা যেটা করেছে, আওয়ামী লীগের টপ লিডারদের সাথে কথা বলেছে, যারা বাংলাদেশে আত্মগোপনে আছে কিংবা দেশের বাইরে আত্মগোপনে আছে। আমি আমার আসনের উদাহরণ দিই। আমার আসনে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট মানে বসা হয়েছে। ওই বসা থেকে আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে যারা আছে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, বসেছে। বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়,
এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না। আপনি দেখবেন ভাই যেটা বললো, ভাইয়ের কথা ধরে বলি যে এটা ট্রু, আমাদের এই জোট বিভিন্ন কিছু রিজিয়ন ভিত্তিক তাদের আমরা আসনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আসনগুলোতে এমন কোথাও হয়েছে বাংলাদেশের যেখানে যে 11 দলীয় জোট ভোট পেয়েছে 1 ভাগ আর বিএনপি পেয়েছে 3 ভাগ, কোথাও হয় নাই। আপনি দেখেন তারেক রহমানের আসনে বিএনপির সাথে 11 দলীয় জোটের প্রার্থীর ভোটের পার্থক্য মাত্র 3-4 হাজার। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ভোটের পার্থক্য এই 2000, 3000, 5000, 10,000। এই পার্থক্যের কারণে টোটাল ভোটে যখন আপনি দেখবেন ওই বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোট এবং এইদিকে যদি 11 দলের জোটের ভোট দেখেন, ভোটের পার্থক্য সর্বোচ্চ 5 থেকে 10%। অর্থাৎ এই যে পার্থক্যটা যেটা আছে, যেটা আওয়ামী লীগ সহ করেছে, ভাই যেটা বললো যে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কথা ছিল, আমরা তো আমাদের জায়গা থেকে এটা হতে দিতাম না। যদি করতো, এই জায়গায় আপনি একদম নির্দ্বিধায় এটা থাকতে পারতেন যে আওয়ামী লীগ বলেন কিংবা বিএনপি বলেন, সেটাকে ওভারটেক করে ভোট যদি 2 ভাগ হয়ে যেত, 11 দলীয় জোট এবার সরকার গঠন করতো। তো এটা তাদের জন্য একদিক থেকে মন্দের ভালো হয়েছে। এটা যে করেছে, আমার এটা যে কথার কথা না, আমি প্রমাণটা দিই। 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখে প্রথম পঞ্চগড় জেলায়, আমার জেলায় উপজেলা বিএনপি সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপর আপনি দেখেছেন ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা আওয়ামী হয়েছে। লীগের অফিসগুলো কি তাদের নিজস্ব? তাদের জমি মালিক তারা? বা এটা হতে মানে এটা বড় ইস্যু না। বড় ইস্যুটা হচ্ছে এই অফিসগুলো খোলা হয়েছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে। এবং আরেকটা মজার ঘটনা ঘটেছে, বিএনপির একটা অংশ এটা খুলতে সহযোগিতা করেছে মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল, ছাত্রদল, যুবদল, বিএনপির, তারা আবার রাতে এসে ওই তালা ভেঙে দিয়েছে কিংবা নতুন তালা লাগিয়ে দিয়েছে কিংবা ওইখানে আবার ভাঙচুর করেছে। কারণটা কি? কারণ হচ্ছে এই উপরের লেভেলের বিএনপির যে নেতারা ছিল, তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিগত 16 বছরেও ভালো থেকেছে, তারা ব্যবসা করেছে, তারাও তাদের জায়গা থেকে সুবিধা ভোগ করেছে। তাদের গাড়িতে শুধু পতাকাটা ছিল না, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপির যে নেতাকর্মীরা, তারা ওই জুলুমের শিকার হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, হামলার শিকার হয়েছে, তারা জেল খেটেছে। ভোট না দিয়ে নিজের দল বিএনপিকে ভোট দিল। এটাই মানে সত্যি কথা বলতে মাঠ পর্যায়ে এরকম অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র এখনো যখন ভোটটা দিতে যায়, যারা ওই বেগম জিয়াকে দেখে, তারা জিয়াউর রহমানকে দেখে, তারা ধানের শীষকে দেখে, তারা বর্তমান দলের কি অবস্থা বিএনপি তো জেন জিরা আছে না, না ওইটাই বলো। তো তারা তাহলে এরকম দুষ্ট নেতাদেরকে ভোট দিল। এটাই থাকতো, মানে আমি ওইটাই বলতেছি, যদি এটাই থাকতো, আমি তো আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, যদি এরকমই হইতো তাহলে বিএনপির ভোট যত পার্সেন্ট ছিল, এইদিকে 11 দলীয় জোটের ভোট যত পার্সেন্ট ছিল, 11 দলীয় ভোটের সমান ভোট হইতো গণভোটের হ্যাঁ ভোটের পরিমাণ। কিন্তু আপনি দেখবেন 11 দলীয় জোটের ভোটের ডাবল হচ্ছে গণভোটের পরিমাণ। গণভোট যদি এখানে প্রায় 70% হয়, বিএনপি এবার 70% ভোট পেয়েছে, পায় নাই। তার মানে এই বিএনপিতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য জেনজি আছে, যারা তাদের জায়গা থেকে হয়তো ধানের শীষ দেখে তারেক রহমানের উপরে নতুন একটা আশা নিয়ে এই ভোটটা ধানের শীষে দিয়েছে। কিন্তু তারাও সংস্কার চায়, তারাও পরিবর্তন চায়, তারাও এই বাংলাদেশের এই সাংবিধানিক যে মানে কালচার, পুরনো যে ধারাগুলো যেগুলো উপড়ে ফেলে তারা নতুন করে বাংলাদেশটাকে চলতে দেখতে চায়। এই জন্য তারা গণভোটে হ্যাঁ দিল, তারেক রহমানকেও হ্যাঁ দিল, গণভোটে হ্যাঁ দিল, তাহলে না দিল কারা? কিন্তু আপনি তাহলে এইখানে পার্সেন্টেজটা দেখেন, গণভোটে যে হ্যাঁ দিয়েছে, এই গণভোটে হ্যাঁ তারেক রহমানের হায়ের প্রায় ডাবল, 1.5 গুণেরও বেশি। তার মানে তারা তারেক রহমানকে হ্যাঁ দিয়েছে ক্ষমতার জায়গায়, তারাও তারেক রহমানকে দেখতে চায়, সেই মানুষটা এতদিন পরে এসেছে। কিন্তু তারা তাদের জায়গা থেকে আবার তারেক রহমানকে এটাও বলছে যে আপনাকে আমি যত পার্সেন্ট দেখতে চাই, তার চেয়ে বেশি পার্সেন্ট আমরা এই রায় দিচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে এই পরিবর্তনটা চাই, এই সংস্কারটাতে। অবশ্যই এখানে আওয়ামী লীগের অনেকে না দিয়েছে। আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি যে ধর্মভিত্তিক ভাবে এখানে না কেন্দ্রিক ভোট এসেছে, যারা তাদের জায়গা থেকে। তাহলে আওয়ামী লীগের যারা, আপনার অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের যারা না ভোট দিয়েছে, তারা আবার তারেক রহমানকে হ্যাঁ ভোট দিয়েছে? তারেক রহমানকে হ্যাঁ ভোট দিয়েছে এরকম না তো, আওয়ামী লীগের যারা না ভোট দিয়েছে তারা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়েছে। কারণ একটা হচ্ছে গণভোটের ভোট দেওয়া, আরেকটা হচ্ছে ধানের শীষে ভোট দেওয়া। আপনি বলতে চাইছেন যারা আওয়ামী লীগের হয়ে গণভোটে না দিয়েছে তারা আবার ধানের শীষে ভোট দিয়েছে? হ্যাঁ, এরকম অনেক আছে, এই সংখ্যাটা অনেক। মানে আমার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি মাঠ পর্যায়ে, আমি আমার অভিজ্ঞতাটুকু বলছি, বিএনপির যে ভোট আরো বাড়ার কথা ছিল না? না, ভোট কেন বাড়বে আরো? মানে বিএনপির যে ভোট, মনে করেন এখানে সাপোজ 40% হচ্ছে 11 দলের ভোট আর 50% হচ্ছে বিএনপির এই জায়গা থেকে ভোট। বিএনপির ওই যে 50% ভোট থেকে তারা বিএনপিকে ভোট দিয়েছে, ওইখান থেকে আবার 20% এসে হাতে ভোট দিয়েছে। তাহলে হ্যাঁ ভোট হয়েছে ওই ধরেন 40 সাথে আরো 20 বা 25 যোগ হয়ে 65-70%, আর না ভোট হয়েছে বাকি 20-25%। নাওয়ালারাও তো ধানের শীষেই দিল। হ্যাঁ, নাওয়ালা অনেকে ধানের শীষে দিয়েছে। ধানের শীষের ভোট অনেক বেড়ে যাওয়ার কথা ছিল না? ধানের শীষে কেন ভোট বাড়বে? মানে ধানের শীষের ভোটটা 2 ভাগ হয়েছে, হ্যাঁ না মিলে তো ধানের শীষে সবাই যায় নাই।
মানে হায়ের সবাই তো আর ধানের শীষে দেয় নাই, হায়ের অধিকাংশ তো এরকম অনেকেই আছে যারা এখানে ভোট দিয়েছে। মাঠ পর্যায়ে আরেকটা জিনিস ঘটেছে, বিএনপি কেন্দ্রীয়ভাবে শেষ পর্যন্ত তারেক রহমান পর্যন্ত কিন্তু হ্যাঁ ভোটের কথা বলেছে, কিন্তু মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষ, নেতা কর্মীরা, তাদের এটা ইন্টারনাল হয়তো মেসেজ ছিল, তারা আবার নায়ের পক্ষে ভোট দিয়েছে। তো এই জায়গা থেকে আলটিমেটলি যেই জিনিসটা হয়েছে যে মাঠ পর্যায়ে এখন বিশাল একটা বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। আপনি আগামী 1 মাসের মধ্যে এটা রূপ দেখতে পাবেন। 1.5 বছরে যেমন বিএনপির মানুষকে বিভিন্ন কারণে 150 থেকে 200 খুন করেছে, আগামীতে 2-3 মাসের মধ্যে আপনি আপনার জায়গা থেকে বিএনপির আরেকটা এরকম বড় ধরনের বিশৃঙ্খলা দলীয়ভাবে দেখতে পাবেন। কারণ তাদের জায়গা থেকে তারা যেভাবে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে, অপরাধী নিরপরাধ কিছুই দেখছে না। যখন ওই আওয়ামী লীগের অপরাধীদেরকে বিএনপির মানুষজন মাঠে দেখতে পাবে, যাদের দ্বারা তারা 16 বছর নির্যাতিত ছিল, তখন বিএনপির দুই পক্ষের মধ্যে এই বিশৃঙ্খলা আবার নতুন করে শুরু হবে। আমরা বেশ একটি ভবিষ্যৎ সম্পর্কে একটা চিত্র পেলাম সার্জিসের কাছ থেকে। মাহবুব আজিজ, আপনার কাছে আসি। আমাদের হাতে বেশি সময় নাই, আপনার কথা অনুযায়ী আমরা শেষ অংশটা আপনার কাছে এসেছি। জি, যেটা হচ্ছে কি যে অনেক কথা তো শুনলাম, তো বলবার মতো তো অনেক কথাই ছিল, যে সময় দিলেন, সময় আছে, দিয়েছি। তো সেটা হচ্ছে যে এখনো 4 মিনিটের বেশি সময় পাবেন। যে প্লাস মাইনাস যে কথাগুলো শুনলাম ভোটের, মূল কথাটাই এখানে অনুপস্থিত। সরকারটি কার ছিল? সেই সরকার প্রধান কি বলেছিল যে তরুণরা শিক্ষামন্ত্রী হবে, তরুণরা এমপি হবে, সবই তো হলো। এই সরকারের ভূমিকাটা কি ছিল এই নির্বাচনে? কারণ যে দলের কথা বলা হলো সে দল 4টি ফ্রন্ট খুলেছিল। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সব ইসলামী ভোট এক বাক্সে আনা, সেটা হয়নি, ইসলামী আন্দোলন চলে গেল। 2 নম্বর ফ্রন্ট হচ্ছে যে এনসিপিকে সাথে নেওয়া, নিয়ে যে এনসিপি 125টি আসনে তারা প্রার্থী দিয়েছিল তাদেরকে 30টিতে নামিয়ে আনলো, যে এনসিপির সামনে অনেক সম্ভাবনা ছিল একটি আলাদা দল হিসেবে দাঁড়ানোর, একটা প্রগতিশীল দল হিসেবে দাঁড়ানোর, সেটিকেও তারা তাদের কবজায় নিয়ে নিল। 3 নম্বর ফ্রন্ট হচ্ছে, হ্যাঁ 3 নম্বর ফ্রন্ট হচ্ছে তারা পারবে না, আওয়ামী লীগ আসলেই পারবে না, সেটা আমরা দেখতে পাবো। কারণ তারা 2014 সালে যখন রাতের একক নির্বাচন হয়েছিল, 18 সালে নির্বাচন হয়েছিল, এই সমস্ত ছাত্র নেতাদেরকে আমরা একটি টু শব্দ করতে শুনিনি। তারা একটা কোটা বিরোধী, আমাকে আপনার সঙ্গে আমি কোনো কথা বলিনি, আমি ছাত্র আন্দোলনের বিষয়টা সম্পর্কে খুব ভালো জানি। আমি নিজে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। 14, 18, 24 নির্বাচনের পর, আওয়ামী লীগের এই ছল চাতুরীর নির্বাচনের পর ছাত্ররা কোনো কথা বলেনি, কেউ কোনো, তারা বরং সে বঙ্গবন্ধুর নামে কীর্তন গেয়েছে তখন। তারপরে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারপরে তারা একটা আন্দোলন করেছে এবং অবশ্যই তারা সেখানে নেতৃত্ব ছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন বিরোধী আন্দোলন নয়। নির্বাচন যখন তারা ছলে বলে কৌশলে করলো, সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। তখন সবাই তেল দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ গিয়ে তেল দিয়েছে, দেখেই এত বড় একটা কাঠামো তৈরি হতে পেরেছিল। সেখানে ছাত্ররাও ছিল, তখন তারা গিয়ে ছাত্রলীগের হেলমেট বাহিনী হয়েছে। এবং তারপরে যখন তারা এখন এসে সকল গণ অভ্যুত্থানের কৃতিত্ব তারা নিতে, তারা এটা হাইজ্যাক করতে চাচ্ছে। গণ অভ্যুত্থান কারো কোনো সাম্প্রদায়িক শক্তির নয়। বিএনপি সবচেয়ে বেশি বড় স্টেক হোল্ডার, 12 সাল থেকে তারা আন্দোলনে ছিল। 50 লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল এবং তারা বলছে যে বিএনপির ভোট নাই, আওয়ামী লীগ তাদেরকে পাশ করিয়েছে। তাহলে 4 থেকে 7% ভোট হচ্ছে জামাতে ইসলামের। সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, সেই ভোট কি করে এইখানে 40%, 36% হয়ে যায়? ভোট দিয়েছে এনসিপির জন্য। তরুণরা কোথা থেকে ভোট দিল? তরুণরা দেশের ইতিহাস ঐতিহ্য জানে না, তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না? এবার মুক্তিযুদ্ধ এবং ধর্মাশ্রয়ী রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশকে এই সাম্প্রদায়িক রাজনীতির করাল গ্রাস থেকে বাঁচানোর জন্য সরকারের বিরুদ্ধে নেমেছিল মানুষ, এবং সরকারের হ্যাঁ ভোট না ভোট মানুষ বুঝতো না। মানুষ ভেবেছে যে সরকারের বিরুদ্ধে দিলে হবে না ভোট। না ভোট হ্যাঁ ভোটের গণনা রাত কটার সময়? আপনি তো টেলিভিশনে ছিলেন। আমরা নিজেরা কথা বলি নাই রাত 1টা পর্যন্ত, কোথায় হ্যাঁ ভোট না ভোটের কোনো কিছু আসতেছে না কেন? এবং সেটা কিভাবে কি মিলানো হয়েছে এবং নানান জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এই অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, সরকার সেটা করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলি সংসদ নির্বাচনে না, পুরোটার মধ্যেই নানান রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে। পুরোটার মধ্যে যাদের এজেন্ট নাই, যাদের এজেন্ট দিতে পারে না, সেই তারা এমপি হয়ে গেছে। এবং এটা অনেক তারা বলছে কি আওয়ামী লীগ নাকি কি বিএনপি তৃণমূলে যায়নি।
ভাই 40-50 বছরের একজন রাজনৈতিক নেতা, তাদেরকে 1 বছর 2 বছর এখানে অনুপস্থিত থাকলেই এটা চলে যাবে? আপনাদের তো 1 বছর পূর্ণ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হচ্ছে। এরকম একটা রাজনৈতিক দল এইভাবে টেনে নিয়ে সরকার এই জায়গায় বসিয়েছে, কারণটা কি? কারণ তারা চেয়েছে গণ অভ্যুত্থানের কিছু প্রভাব থাকুক, সরকার বানাইতে পারতো না। এবং অবশ্যই চেষ্টা করেছে, তারা তো যথেষ্ট চেষ্টা করেছে। তারা নিউ ইয়র্কে নিয়ে গেছে, তারা যখন জাদুঘর বানালো গণভবনে, নিউ ইয়র্কে যাকে নিয়েছিল অর্ধেক তো নাই। হ্যাঁ, অর্ধেক নাই, কারণ তারা গিয়েছে জামাতের সঙ্গে। পুরো তাদের যে মূল ফোর্স নারী শক্তি তো সেখান থেকে চলে গেছে, এবং এনসিপির প্রধান নারী নেত্রী যারা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো এনসিপির বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। এনসিপি হচ্ছে আমাদের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ, আমরা এটা ভেবেছি। কিন্তু তারা যখন জামাতকে সহি করে দিতে চায়, এই জামাতের মতো মোনাফেকের সঙ্গে যায়, তখন আমাদের প্রশ্ন ওঠে, জামাতের পক্ষে আপনারা বলতে পারেন আওয়ামী লীগ কি দোষ করলো? আপনি যখন এক হত্যাকারীর পক্ষে এত কথা বলছেন, আরেক হত্যাকারীকে নিয়ে তাহলে আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাধি তৈরি করুন। এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার কারণে, না, অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হলে তুষার ভাই এটা হাসির ঠাট্টার ব্যাপার নয়। তাহলে আওয়ামী লীগকে আপনি 1 বছরের মধ্যে কেন 50 বছর কোথায় দেয় না? আমি এমনি হাসি না, 50 বছর কোথায়? এটা কি বলতেছেন? মানে 91 এর আগে তো দেন নাই অন্তত। কেন আপনি কি বলতেছেন? 77 সালে জিয়াউর রহমান সেই সকল তাহলে জিয়াউর রহমান এটা কেন করছিল? বিএনপি কেন করলো? আমি তো জিয়াউর রহমানকে ডিফেন্ড করতে আসি নাই ভাই। বিএনপি করবে দেখে আপনারা করবেন নাকি? আপনারা বিএনপি যেই ভুল করেছে, আওয়ামী লীগ যেই ভুল করেছে, জামাত যেই ভুল করেছে, বামরা যেই ভুল করেছে, সেখান থেকে উঠে আসা নতুন বন্দোবস্তের দল। আমরা শুনলাম যে ভারতীয় আধিপত্যবাদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা এনসিপির কাছ থেকে কি নতুন বন্দোবস্ত পেলাম? আমরা পেলাম যে জামাতের সঙ্গে বসে যাওয়া, আমরা পেলাম নারী বিদ্বেষী একটি দলের সাথে বসে, যেই 16 জুলাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান, সেই দুটো লাইন খসে গেল। এখন আমরা আর কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শুনি না। আমরা শুনি যে দলের শীর্ষ আসনে নারী যেতে পারবে না। এটা আপনারা মানেন কি? আসলে ব্যাপারটা কি, আমার কাছে মনে হয়েছে ভাইয়ের মধ্যে একটা মানে ইন্টারনাল জামাত বিদ্বেষী অবস্থান আছে, এই জন্য উনি ফেয়ার জায়গা থেকে ভাবতে পারতেছেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা উনার ব্যক্তিগত চিন্তাটা উনি একটা দলের উপরে চাপাই দিতে পারেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা আরেকটা দলের উপরে চাপাই দিতে পারেন না। জামায়াত কি মনে করে না মনে করে, এটা এনসিপির কাছে কোনো ব্যাপার না, তার দলীয় অবস্থান। কিন্তু না, এটা এনসিপির জায়গা থেকে না ভাই, প্লিজ, এটা এনসিপির জায়গা থেকে এনসিপির দলীয় অবস্থান। এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন। এনসিপির মনে হয়েছে এই না ভাই, এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযজ্ঞ গড়ে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের তলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই, আমি বলি, এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে, এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আবার আপনি আমাকে এটা বলেন, আমি সার্জিস আলম, শেষ করে প্লিজ, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এইরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হইলো, তখন আপনারা কথাই ছিলেন, যখন না কোনোদিনও না, আপনি আমার কথা না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হইলো, গেস্ট রুম, আমারটা শুনতে হবে, আপনার কথা সময় বলিনি। আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি না। আমি যখন পড়ছি আমারটা বলতেছি। আমাকে যখন গেস্ট রুমে রাখা হইলো, প্রোগ্রাম করানো হইলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হইলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকায় অবতীর্ণ হইলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়ায় চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে, আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইতে যখন 2টা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এইটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকলে তার কোনোদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচেও থাকে, ভাই শেষ করি, এইটাই তাহলে না, এইটাই তাহলে আমি দাঁড়াইছিলাম, তো আমি সামনে দাঁড়াইছিলাম। আপনি আগের ওইটা বলতেই পারেন না, আপনি আগের ওইটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই। কেন দাঁড়ান? আপনি কিভাবে আপনি জাজমেন্টে আসবেন কেন? এটাই মানে আমি ওই না ভাই, আমি ওই রিস্ক, আমি শেষ করি কথা বলতে যাবেন না, আমি শেষ করি। এটা তো হয় না, তো উনি একা কথা বলে যাবেন। না, এটা তো হলো না। আপনি বলতেছেন আপনারা আসেন কোথায়? না, আপনি আপনার জায়গায় করছেন, কিন্তু আমি আগে দাঁড়াইছি তো রাস্তায়। আপনি আপনার জায়গায় করেছেন, কিন্তু 18 তে করেন, আপনি শুধু 24 আমার 14 তে বয়স কত যে
আমি এটা করবো, আপনি কিভাবে কথা বলেন? অংশগ্রহণ না, না, মাহবুব, শেষ করুন, সাবজেক্ট শেষ করুন। ছাত্র রাজনীতির যে ব্যাপার মাহবুব, সেটা আমার যখন করার ছিল আমি করেছি। মাহবুব, সাবজেক্ট শেষ করুন, সাবজেক্ট শেষ করুন। আমি শেষ করি। সাবজেক্ট শেষ করুন। ভাই প্লিজ, মাহবুব, তর্কের কিছু না, তর্কের কিছু না। আপনারা ব্যর্থ হইছেন, আপনারা প্রবীণরা মাহবুব, সবাই সাবজেক্টে ব্যর্থ কথা বলতে হইছেন। দিতে হবে। গুপ্ত মাহবুব করতে আজিজ, হইছে শিবিরকে, কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে একটা শিবির ঘর ধইরা ধইরা জবাই কর, আপনারা মুখে কোনো পেটে করছেন। শিবির এই জন্য মাহবুব আজিজ, তাকে গুপ্ত করতে হইছে। জনাব মাহবুব আজিজ, ভাই তাকে কথা বলতে দেন। না, না, আমি তো আপনি বলতে দেন, আপনি বলতে দেন, বলতে দিব আপনাকে। সে গুপ্ত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই, যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে, ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে। তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযোগ্য করা হয়েছে, সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন, এই দায় আপনারও নিতে হবে, সে কেন গুপ্ত হইতে হইলো। আর আমার কথা যদি বলেন, আমি শেষ করে না, আমরা শেষ করি। হ্যাঁ, এখন শেষ করেন, এখন শেষ করেন, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। ভাই মানে দিন শেষে আমরা একটা 5 মিনিট বেশি বলেছি। দিন শেষে শুধু একটা জিনিস আমাকে মনে 1 রাখতে হবে মিনিট ভাই, দিয়ে। দিন শেষে শুধু একটা জিনিস আপনি অবশ্যই ভাইকে দিবেন। দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা পুরো প্রেক্ষাপটটা না জেনে ব্যক্তিগত চিন্তা কারো উপরে চাপিয়ে দিতে পারি না। এনসিপির রাজনীতি করবে, এনসিপি নির্বাচনের প্রয়োজনে সেটা করেছে, নির্বাচন শেষ হয়েছে। এখন এনসিপির যেটা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা যৌক্তিক মনে হবে, এনসিপি তার জায়গা থেকে ওইটা করবে। এবং আমরা শুধু এইটুকু স্পষ্ট করে বলি, আমরা এখনো এটা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি এবং 24 হচ্ছে আমাদের নতুন করে আমাদের একটা পুনর্জন্ম। এই ভিত্তিটাকে মেনে আমরা আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা ধরে সামনের দিকে চলবো। জনগণ যদি আমাদেরকে মনে করে প্রাসঙ্গিক, আমরা প্রাসঙ্গিক থাকবো। জনগণ যদি মনে করে প্রাসঙ্গিক না, আমরা প্রাসঙ্গিক থাকবো না। কিন্তু কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে ব্লেম গেম খেলে মানুষকে বিভিন্ন ভাবে তার চিন্তাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা টিকবে না। সাজিস আর সময় নাই, মাহবুব আজিজ 30 সেকেন্ড পাবেন এক্স্যাক্টলি, তারপর আপনি যদি কথা বলেন আমি বন্ধ করে দেব। আপনি দেখেন, আপনি কথাই বলতে দিলেন না। আমি আপনাকে অনেক কথা বলতে দিয়েছি। এইভাবে আদর্শবাদী রাজনীতি তাহলে থাকে না। আদর্শের জন্য মানুষকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক লড়াই করতে হয়। এবং আমরা যে এই শিবিরের ছাত্রদের জন্য কখনো কিছু বলিনি, এটা হতে পারে না। আমাদের গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা সব সময় দল ও মত নির্বিশেষে সকলের মতামত প্রকাশের পক্ষে থাকি, এখনো আছি। চাপিয়ে দেবার যে রাজনীতির কথা সার্জিজ বললেন, আমরা অবশ্যই চাপিয়ে দেবার রাজনীতির বিরুদ্ধে বলেই এই কথাগুলো বলছি। চাপিয়ে দেওয়া যাবে না, এবং এইভাবে জামাতের পক্ষে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশের জন্ম হয়েছিল। 71 সালের উনি বললেন 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় 24 হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান চেতনা ধর্মনিরপেক্ষতা, এবং এই ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক যে আদর্শ, সেই আদর্শ থেকেই বিপরীতমুখী পাকিস্তানে যাওয়ার জন্য, হ্যাঁ জনগণ, তাহলে 71-কে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, কারণ মুক্তিযুদ্ধের প্রধান আদর্শকেই আপনারা মানেন না। তাহলে আমরা কিভাবে মুক্তিযুদ্ধের কথা বলবো? ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ সার্জিস আলম, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও মাহবুব আজিজকে ধন্যবাদ। আমি 3-4 বার ধন্যবাদ দিয়েছি, কারণ আর কোনো উপায় নাই, আমাকে ধন্যবাদ বলে আজকে বিদায় নিতে হবে, কোনো কথা বলবো না।